ত্রিপুরার জনজাতি অধ্যুষিত এলাকা টিটিএএডিসি আজ এক নীরব সংকটে ডুবে রয়েছে বলে অভিযোগ। পাহাড়ের বাস্তবতা আজ এক কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যুবদের কর্মসংস্থান সব জায়গাতেই অব্যবস্থার অভিযোগ। একাধিক ছাত্র সংগঠনে বারবার অভিযোগ করে আসছে যে এডিসি এলাকার গ্রাম পাহাড়ে বিদ্যালয়ে শিক্ষক নেই, ক্লাস হয় না, বহু স্কুলের অবকাঠামো ভেঙে পড়েছে, স্কুল মার্জারের ফলে বহু শিক্ষার্থীরা স্কুল ছুট হয়ে যাচ্ছে, নতুন পাঠ্য বইয়ের ভাষা ও বিষয়বস্তু ছাত্রবান্ধব নয়, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মাসিক ফিজ সাধারণ পরিবারের নাগালের বাইরে, সরকারি স্কলারশিপ বহু ক্ষেত্রে সময় মতো আসে না, আর কখনো একেবারেই আসে না। তাছাড়া হোস্টেলের খাবার, নিরাপত্তা এবং আবাসনের মান নিয়ে অসন্তোষ চরমে উঠেছে। প্রশ্ন উঠছে, এই অভিযোগগুলো কার দায়? এখন এগুলো কে দেখবে? যেখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকার সবার জন্য শিক্ষা এবং স্মার্ট এডুকেশনের কথা বলছে, সেখানে এডিসি এলাকায় শিক্ষার বুনিয়াদী সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে? আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাহাড়ে উচ্চশিক্ষার পর স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের কোথায় এবং কী ধরনের সুযোগ সৃষ্টি হচ্ছে? এই প্রশ্ন উঠছে আজ সাধারণ পাহাড়ি মানুষ, অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মুখে। তাই টিটিএএডিসি এলাকায় শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানের সংকট কতটা গভীর তা জানার চেষ্টা করব আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর আজ আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট টিএসইউ নেতৃত্ব সুজিত ত্রিপুরা। সুজিত, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ দাদাকে। সুজিত, শিক্ষা ব্যবস্থা নিয়ে তো আপনারা অনেক অভিযোগ করেন, আপনারা প্রায় সময় যেসব আন্দোলন করেন বা বিক্ষোভ করেন সেগুলো আমরা দেখি। বর্তমানে এডিসি এলাকায় শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র আপনি কিভাবে দেখছেন? শিক্ষার হাল কি সেখানে? প্রথমত ধন্যবাদ, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় আপনাদের নিউজ ভ্যানগার্ডের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি এক কথাই বলতে গেলে, যদি বলতে হয় এডিসির বর্তমানে শিক্ষা যে ব্যবস্থা রয়েছে সেটা একটা শ্মশান ঘাটে পরিণত হয়েছে। যে বিগত সময়ে যে শিক্ষার একটা জীবিত প্রাণ ছিল সেটা প্রায় মৃতই বলা যায় বর্তমানে যে অবস্থা, যদি আমি এক কথায় ব্যাখ্যা করতে যাই। কেন এ কথা আমি বলছি সেটা নিশ্চয়ই আলোচনার মাধ্যমে বেরিয়ে আসতে পারে। সবাই জানে, অনেক দিন অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পত্র পত্রিকায় উঠেছে, ইভেন আপনাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রতিনিয়ত আমরা দেখতে পাই, নিউজের পর্দায় খুললে কি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এডিসি শুধু এডিসি এলাকার যদি আমি কথা বলি, সেখানে প্রায় শুধু এডিসির প্রশাসনের আন্ডারে প্রায় 1134টা মতন বিদ্যালয় রয়েছে, তাদের আন্ডারে তারা পরিচালনা করে। সেখানে আমরা দেখতে পেলাম কি 1000 যে স্কুলগুলি রয়েছে সেখানের মধ্যে প্রায় 50% স্কুলগুলোতে হেডমাস্টার নেই। তাহলে একটা বিদ্যালয়, যে বিদ্যালয়ে অভিভাবকই নেই, তাহলে একটা পরিবারে যদি তার অভিভাবকই না থাকে তা নিশ্চয়ই এই পরিবারটা বিশৃঙ্খল হয়ে দাঁড়াবে। তো সেম অবস্থা এডিসির আজকে যদি সে 1634টা বিদ্যালয়গুলির যে অবস্থা, সেখানেও সেই অবস্থা। আজকে আমরা যদি লক্ষ্য করি, প্রায় 160টা মতন বিদ্যালয়গুলিতে একজন মাত্র শিক্ষক রয়েছে। এটা অনেক আগের ডেটা, এটা আর একটু বেড়েও যেতে পারে। আজকে 2025, এটা এডিসির প্রশাসনের শিক্ষা দপ্তরেরই তথ্য, আমার বলা না এটা। তো এটা আর একটু বেড়েই যেতে পারে। তো এটা করুণ অবস্থা এডিসির প্রশাসনের আন্ডারে বিদ্যালয়গুলো চলছে। কিন্তু কে শুনে কার কথা? যে অবস্থায় বর্তমানে আমরা জানি ত্রিপুরা মাথা সরকার এডিসি প্রশাসন পরিচালনা করছে এবং তারা রাজ্য সরকারও আজকে অংশীদার। তো সরকার এই বিদ্যালয়ে যে আজকের এই ব্যর্থতাগুলো আমরা ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে এসএফআই, টিউসি প্রতিনিয়ত আমরা লড়াই সংগ্রাম করছি বা আন্দোলন চালাচ্ছি। আমাদের দাবিগুলো কি? একটা যেটা মৌলিক দাবি, যে বিদ্যালয়গুলো তো আজকে শ্মশান ঘাটে পরিণত হয়েছে, ওগুলোকে আমরা পুনরুজ্জীবিত করুন। কি করে করা যায় তার সমাধানও আমরা কিন্তু দিচ্ছি। প্রচুর আমাদের ত্রিপুরা রাজ্যের আজকে বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা আজকে বিএড পাস করে উত্তীর্ণ হচ্ছে, ইভেন টেটও পাস হচ্ছে। তো টেটের মাধ্যমে আপনারা শিক্ষকগুলো নিয়োগ করুন, তাহলে একদিকে যেরকম বেকার সমস্যার সমাধান হচ্ছে, অন্যদিকে শিক্ষারও উন্নতি হচ্ছে। তো এগুলো কেন করছে না সরকার? যে সরকার বর্তমানে রয়েছে এডিসির প্রশাসনে,
তারা কি জানে শুনে করছে না, না কি কি বুঝে করছে না, সেটা তো সরকারের যারা প্রশাসনিক অধিকারী রয়েছে তারাই তার সঠিক উত্তর দিতে পারবে। ওকে, প্রশাসনে যারা রয়েছে, ডিসি প্রশাসনে, তারাই সঠিক উত্তর দিতে পারবে। 42 বছর হয়ে গেছে এডিসির 42তম দিবস পালন করা হয়েছে 23শে আগস্ট। এবং এই 42 বছর এডিসি গঠন হয়েছিল কার জন্য? এডিসি গঠন হয়েছিল যারা পাহাড়ের জনজাতি অংশের মানুষ বা তিপ্রাসা বা মৃগোষ্ঠী অংশের মানুষ এই রাজ্যের, তাদের উন্নয়নের জন্য। এখন আপনাদের সংগঠন বারবার শিক্ষক স্বল্পতার সংকট নিয়ে আন্দোলন করেছেন, আন্দোলন দেখেছি আমরা, নেমেছেন। বর্তমানে এডিসি এলাকায় আপনি যে তথ্য দিচ্ছিলেন যে বহু স্কুলে হেডমাস্টার নেই, বহু স্কুলে একজন শিক্ষক দিয়ে পড়াশোনা হচ্ছে। এখন রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ অঞ্চলে শিক্ষা ব্যবস্থার এই হালচাল বহুদিন ধরে আপনারা অভিযোগ তুলছেন, আপনারা বহু দাবি তুলেছেন কর্তৃপক্ষের কাছ থেকে বা এডিসি প্রশাসনের কাছ থেকে। আপনাদের এই দাবিগুলো, আমি কি কি দাবি আপনারা করছেন এবং কোন কোন জায়গায় সমস্যা রয়েছে সেই বিষয়ে একটু পরে আসছি, কিন্তু তার আগে এডিসি প্রশাসন আপনাদের এই দাবিতে কোনো ধরনের কর্ণপাত করেছে কিনা, বা এই যে শুধু শিক্ষক স্বল্পতা নয়, অবকাঠামোগত অনেকগুলো সমস্যা আছে যেগুলোর মাঝে মধ্যেই কিছু অভিযোগ আসে এবং আমরা দেখি ছাত্রছাত্রীরা অনেক সময় রাস্তায়ও নেমে পড়ে, রাস্তা অবরোধ করে। তো সেগুলোর কোনো ধরনের প্রতিক্রিয়া, আপনাদের দাবির কোনো প্রতিক্রিয়া এসছে কিনা, বা সেগুলো পূরণ করার জন্য কোনো প্রতিশ্রুতি আপনারা পেয়েছেন কিনা প্রশাসনের কাছ থেকে? একদম, আপনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং সময় উপযোগী। আমাদের টিএসইউ যারা রয়েছি, আমরা যারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত বা যারা আমাদের সংগঠনকে দীর্ঘদিন ধরে চিনেন, আমরা সবসময় আমাদের শিডিউল ট্রাইবের অংশের মানুষের জন্য, আমরা শুধু শিডিউল ট্রাইব না, ওভারঅল শিক্ষা ব্যবস্থার জন্য রাজ্যের সকল অংশের জন্য কথা বলি। তো এই বিষয়গুলো যখন আমাদের নজরে এসেছিল, আমরা টিটিএডিসির সিওর নিকট অনেকবার আমরা তার সঙ্গে দেখা করব, যেহেতু একটা দায়িত্ববান ছাত্র সংগঠন হতে পারে, আমরা কি বলে সরকারের অপোজিটের বিরোধী আমরা কথা বলি, কিন্তু তার মানে এই নয় যে আমরা প্রশাসনের বা এডিসি বা ত্রিপুরার উন্নতি চাই না। একটা দায়িত্ববান ছাত্র সংগঠন এটাই দায়িত্ব হওয়া উচিত, সরকারে যারা রয়েছে তাদেরকেও সহযোগিতা করা, যার দায়িত্বটা বুঝেই আমরা কিন্তু বারবার এডিসি প্রশাসনের কাছে তাদের সাথে মিলিত হওয়ার জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা ডেপুটেশন প্রদান করার জন্য পারমিশন চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কখনো এডিসির সিও নেই, কখনো সিএম নেই, আজকে ওইখানে গেছে, কালকে ওইখানে গেছে, বারবার আমাদের কাছে, আমরা চাইলে আমরা দেখাতেই পারি, আমরা সাংবাদিক সম্মেলন করেও আমরা দেখিয়েছি আমাদের যে পারমিশন তাদের সঙ্গে দেখা করার জন্য, আমরা কোনোভাবেই পেরে উঠতে পারিনি যে তাদের সঙ্গে কথা বলবো, 10 মিনিটের জন্য কথা বলবো। তো ওইখান থেকে পরিষ্কার যে বর্তমানে এডিসি প্রশাসন রয়েছেন, তিনি নামেই মাত্র তিপ্রাসা দরদি, কিন্তু কাজের ক্ষেত্রে তার কীরকম তিপ্রাসা দরদি থাকে তার এটা থেকেই পরিষ্কার। আমাদের কাছে রিসিভ কপিও রয়েছে, আমরা অনেকবার চেষ্টা করেছি এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। যেমন আমি আপনার এই আলোচনার শুরুতেই আমি প্রথমে বলেছি যে সমস্যা যদি থাকে, সমস্যার সমাধানও থাকে। তো আমরা যারা বামপন্থী ছাত্র সংগঠন করি, বিশেষ করে এসএফআই, আমরা যারা টিএসইউ আমরা যারা করি, আমরা সমস্যা যদি আমরা দেখিয়ে দিই এবং সমস্যার সমাধানে দেখানোর আমরা চেষ্টা করে থাকি। হয়তো আমরা সঠিক নাও হতে পারি, কিন্তু আমরা সমস্যার সমাধান করতে আমরা চেষ্টা করি। তার জন্য আমি প্রথমে বলেছিলাম, হাজার হাজার বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা ত্রিপুরা রাজ্যে রয়েছে। আজকে দেখলেই যারা আজকে ঘরে ঘরে বিএড পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে, আপনারা ওইদেরকে নিয়োগ করুন। আজকে যদি ওদেরকে নিয়োগ করা হতো তাহলে এই সমস্যাগুলো হতো না। তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা বারবার চেষ্টা করেছি আধিকারিকদের সাথে কথা বলার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার প্রশ্নের উত্তর এটাই, আমরা অনেকবার চেষ্টা করার সত্ত্বেও তাদের কোনো রকম আমরা সউত্তর তো দূরের কথা, আমরা তাদের সঙ্গে মিলিত হওয়ার পর্যন্ত সৌভাগ্য পর্যন্ত আমাদের হয়নি। ওকে, আপনারা সাক্ষাৎ করতে পারেননি, আপনাদের দাবি রাখতে পারেননি। ওকে, আমি এক এক করে আপনারা অনেকগুলো অভিযোগ করেন সুজিতবাবু, আজ আমরা একটু চেষ্টা করব আপনাদের সেই অভিযোগগুলো একটু বিস্তারিত বোঝার এবং বর্তমান পরিস্থিতি কি। আসলে যে কোনো রাজনৈতিক দল অনেকগুলো অভিযোগ তোলে, সেই অভিযোগগুলো রাজনীতির জন্য তোলে না বাস্তবে সমস্যা আছে সেটা বোঝার প্রয়োজন আছে। পাশাপাশি আপনাদের মতো ছাত্র সংগঠনও কিন্তু অনেক সময় অনেকগুলো দাবি তোলেন, যেগুলোর অনেক সময় মনে হয় যে এগুলো রাজনীতিকরণ হচ্ছে, কিন্তু বাস্তবে সমস্যাটা কতটা গভীর সেটা বোঝার প্রয়োজন থাকে, এবং তা কি সত্যি একটা সমস্যা নাকি কোনো একটা ঘটনাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে।
স্কুল মার্জার নিয়ে আপনারা বলছেন ছাত্রছাত্রীদের দূরে গিয়ে পড়তে বাধ্য হচ্ছে, কিন্তু সরকার বলছে অপ্রয়োজনীয় ছোট স্কুল মার্জ করে রিসোর্স ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে। তো এখনও কি আপনারা স্কুল মার্জারের পুরোপুরি বাতিল চান? আপনারা প্রথম থেকে সেটার বাতিল চাইছিলেন, নাকি এই মুহূর্তে কোনো বিকল্প রূপরেখা আপনাদের আছে? বিশেষ করে এডিসি এলাকার অনেকগুলো স্কুল যেগুলো হয়তো মার্জের ব্যাপার হচ্ছে, এখন এই মার্জ করাটার কারণ হচ্ছে যেখানে হয়তো কম স্টুডেন্ট রয়েছে সেখানে শিক্ষক দিয়ে বা সেখানে অবকাঠামো বা একটা স্কুল চালাতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, সেটা না করে আশেপাশের একটা দুটো স্কুলকে যদি মার্জ করে একটা স্কুলকে যদি ভালো করে গড়ে তোলা যায় তাহলে সেটা রিসোর্স ভালোভাবে কাজে লাগানো যাবে বলছে সরকার। কি মনে করছেন? আপনারা কি এখনও তার বিরোধিতা করছেন? না, এই বিষয়টা নিয়ে আগেও আপনার টকশোয় আমি বলেছিলাম। দেখুন, পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে ভারত এখন পৃথিবীর সর্বপ্রথম দেশ, 1 নম্বরে রয়েছে চায়নার পরে। তো এই দিক দিয়ে যদি আমি বিচার করি তাহলে তো ত্রিপুরা রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা। 2024 সালে যেটা ছিল নিশ্চয়ই সেটা 2025 সালে নেই, সেটা আরো বৃদ্ধি পেয়েছে। তাহলে এই জায়গায় আমার যেটা যুক্তি বা আমার যেটা বোঝার বিষয়, আজকে এই বিদ্যালয়গুলোতে সরকার বলছে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। তা আমি বুঝতে আমার অসুবিধা হচ্ছে, এখানেই যদি জনসংখ্যার দিক দিয়ে ভারতবর্ষে 1 নম্বর হয়ে থাকে তো তাহলে তো জনসংখ্যার দিক দিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে কোন লজিকে তারা বলছে যে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে? যদি তারা এটা ছাত্রছাত্রীর সংখ্যা কমছে নাকি তারা আরেকটা বিষয় লুকানোর চেষ্টা করছে যে সরকারের ব্যর্থতা, আজকে গ্রামগঞ্জে ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়ে আনতে, যে শিক্ষার আঙ্গিনায় আলোতে তারা আনতে যে ব্যর্থতা, সেটা দেখার চেষ্টা করছে। এটা আজকে কিন্তু সবার মনে, শুধু আমার না আপনার না, একটা তো সাধারণ ব্যক্তির মানুষেরই এটা বোধগম্য হয়ে যাবে বিষয়টা, যে একটা বিশাল একটা জনসংখ্যার দেশে একটা অজুহাত দেখিয়ে দিল যে ছাত্রছাত্রীর সংখ্যা কম, তার জন্য বিদ্যালয় মার্জাস করা হচ্ছে। এটা তো নর্মাল একজন মানুষই বুঝতে পারবে যে দেশের জনসংখ্যা এরকম অবস্থা। যেটা বিষয় সেটা হলো আজকে কি হচ্ছে, শিক্ষাকে বেসরকারীকরণের যে প্রথম চেষ্টা, যে চেষ্টার প্রথম ধাপটি হলো বিদ্যালয় মার্জ করা। যে ধাপটা কি করে করা হচ্ছে, দেখুন আজকে যখন দেখবেন ছাম্মনোর মতন একটা এরিয়াতে যেখানে ছাম্মনো থেকে যদি লংত্রাবিলি আসতে হয় একজনকে, অনেক গাড়ি ঘোড়া খরচা করে, তারপরে যদি উপরে যদি বৃষ্টি আসে রাস্তার অবস্থা বেহাল, স্কুলে আসতে পারে না। তো আজকে বিগত সরকার যেটা 2018 আগে ছিল, হয়তো সরকার ভেবেছিল যে আজকে যদি গ্রামের গঞ্জে শিক্ষার আলো পৌঁছে দেওয়া যায়, বিশেষ করে শিডিউল ট্রাইব, উপজাতি বা ট্রাইবেল অংশের মানুষের কাছে, তাহলে হয়তোবা তারা সমাজভাবে একটু সচেতন হবে, শিক্ষার আলো তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তার লক্ষ্য রেখেই কিন্তু আজকে গন্ডাছড়ার মতন গঙ্গানগর এরিয়াতে, রাইমাবিলি, ছাম্মনো এরিয়া, গ্রামে গঞ্জে বিদ্যালয় গড়ে দিয়েছিল, চলছিল। তো দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় যখন চলছিল তখন তো অসুবিধা ছিল না, তাহলে হঠাৎ করে এমন কি হলো যে বিদ্যালয়গুলোতে আপনি বলছেন যে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে, তার জন্য মার্চ করতে হচ্ছে? দেখুন, এটা হলো শিক্ষাকে বেসরকারীকরণ। আজকে যদি 2-3টা বিদ্যালয়গুলিকে একটা মার্চ করে দেওয়া হয়, মাঝে যদি আপনি একটা প্রাইভেট বিদ্যালয় তৈরি করে দেন, ওই প্রাইভেট বিদ্যালয়কে আপনি বাধ্য হবেন, যেহেতু স্কুল নেই, ওই প্রাইভেট বিদ্যালয়গুলোতে আপনি পড়াশোনা করাতে বাধ্য হবেন। যারা পয়সাওয়ালা তারাই পড়াতে পারবেন, কিন্তু যারা আজকে জমিয়া ঘরের ছেলেমেয়েরা তারা পড়াতে পারবে না, তারা শিক্ষার আলো থেকে দূরে সরে যাবে। তাহলে তাদের অবস্থা কি হবে? সে ড্রাগস নেবে, নেশা কারবারে যাবে, চোরাচারি, এই সমাজদ্রোহী বা সমাজ বিদ্রোহিত বা সমাজের বিপরীতমুখী হয়ে তারা কাজ করতে বাধ্য হবে। এটাই তো হচ্ছে বর্তমানে অবস্থা। আমাদের যেটা ছিল টিএসইউ করি বা যারা আমরা বামপন্থী ছাত্র যুব আন্দোলন যারা করি, আমাদের আন্দোলন বা দাবি যেটা ছিল শিক্ষার আলো যাতে সবার মধ্যে পৌঁছায়। কারণ যদি একটা গ্রামে গঞ্জে একটা বিদ্যালয় গড়ে ওঠে, সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। একটা বিদ্যালয় গড়ে ওঠা মানে সেখানে আপনি গ্রুপ ডি থেকে শুরু করে কর্মচারী প্রিন্সিপাল অবধি একজন ব্যক্তি সেখানে কর্মচারী বা কাজ করার সুযোগ পায়। তাহলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা যেমন হলো, একটা বিদ্যালয় গড়ে ওঠা মানে আপনি জানেন পাশাপাশি একটা জেরক্সের দোকান, একটা কলমের দোকান, খাতার দোকান গড়ে উঠবে, এখানে একটা রোজগারের একটা আওতায় চলে আসবে। সেটা এই যেটা বিগত সরকারের পরিকল্পনা ছিল।
শিক্ষার পাশাপাশি কিভাবে বেকারত্বকে হ্রাস করা যায় সেটা পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমানে দেখা গেছে এমনও অনেক বিদ্যালয় রয়েছে যেখানে হয়তোবা দেখা গেছে ছাত্রছাত্রীর সংখ্যা ঠিকই রয়েছে, শুধুমাত্র কয়েকজন মণ্ডলের নেতাদেরকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য সেখানে এই বিদ্যালয়কে বন্ধ করে আরেকটা বিদ্যালয় মার্জার করে দেওয়া হয়েছে। কিন্তু যে বিদ্যালয়টা বন্ধ করেছে সেখানে দেখা গেল পরবর্তী সময়ে আপনি যে কোনো একটা প্রাইভেট সংস্থার ইংলিশ মিডিয়াম, আজকে দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে ত্রিপুরা রাজ্যে ইংলিশ মিডিয়ার প্রভাব, আজকে দেখা যায় যে মিশনারির প্রভাব, আপনি একটা বিদ্যালয় খুলে দিচ্ছেন বেসরকারি, বাস বিদ্যালয়গুলি থেকে সেই মণ্ডলের নেতা মন্ত্রী যারা মন্ত্রীদের সাথে ঘনিষ্ঠ তারা সেখানে শিক্ষা বেসরকারি করে লুটছে। তো একটা অংশ আজকে শিক্ষাকে যে বাণিজ্য করার যে প্রচেষ্টা সেটা পুরোপুরিভাবে আজকে গ্রামের মানুষ এবং ত্রিপুরা সবার কাছে এটা পরিষ্কার চিত্র হয়ে দাঁড়িয়েছে। তো শিক্ষা আর ছাত্রছাত্রীদের সংখ্যা কমে গেছে এবং এই অজুহাত দেখে যে বিদ্যালয় মার্জার করা, তো আমি মনে করি এটা একটা অযুক্তিযোগ্য কথাবার্তা এবং ত্রিপুরার মানুষ সাধারণ যদি একটা গ্রামের মানুষও সেটা সুষ্ঠুভাবে বুঝবে যদি চিন্তা করেন। সুজিত, এখানে একটা গুরুতর অভিযোগ আপনি করলেন যে স্কুলগুলোকে বন্ধ করা হয়েছে বা যে স্কুলগুলোকে মার্জ করা হয়েছে সেই স্কুলগুলোতে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বরা সেখানে সেই স্কুলগুলোতে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠান চালাচ্ছেন। এটা কি কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে যে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বা মার্জ করা হয়েছে, বন্ধ ঠিক বলবো না, এখন এই মুহূর্তে যেগুলো খালি আছে স্কুলগুলো সেগুলোকেই ব্যবহার করা হচ্ছে, নাকি সেখানে আপনি বলতে চাইছেন যে সেই এলাকায় অন্য একটি স্কুল গড়ে উঠছে? না, এটাই আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকা খুললে দেখি, ইভেন আপনাদের এরকম নিউজ মিডিয়া চ্যানেলগুলো তো আমরা একবার দুইবার দেখিয়েছি বা দেখতে পেয়েছি আমরা এই বিদ্যালয়গুলিতে, যে বিদ্যালয়গুলিতেই বন্ধ করে দেওয়া হচ্ছে সেই বিদ্যালয়গুলোতেই আজকে সেখানে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পুরোপুরিভাবে প্রচেষ্টা হচ্ছে। কিন্তু তার পরবর্তী সময়ে চরম বিরোধ করার পর বা বিরোধের মুখেও সেটা কয়েকটা বন্ধ হয়েছে কিন্তু সম্পূর্ণ হয়নি, সেটা পুরোপুরিভাবে প্রচেষ্টা চলছে। তো আমরা তার জন্য এসএফআই এবং টিএসইউ বরাবর দাবি তুলে আসছে যে কোনো মতে, যে আমরা দেখতে পেলাম বিগত মুখ্যমন্ত্রীর আমলে, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার আগের মুখ্যমন্ত্রীর সময়কালেও যে কতটা প্রায় 1000 খানেকের বিদ্যালয় বন্ধ করার জন্য যে নোটিশ বেরিয়েছেন সেটা কিন্তু কার্যকর করতে পারিনি, কারণ আমরা চেষ্টা করছে চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যতক্ষণ আমরা এসএফআই করি বা টিএসইউ করি, আমরা যারা ছাত্র সংগঠন আছি তার বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি, মাঠে নামছি, আপনারা দেখতে পাচ্ছেন পথে ঘাটে ছাত্রছাত্রীরা ইভেন অভিভাবকরাও আজকে পথ অবরোধ করতে বাধ্য হচ্ছে যাতে এরকম যাতে না হয়। তো এটাই আমি বলতে চাইছি যে হচ্ছে অনেক তথ্য তো আর আমাদের শহর অঞ্চলে যারা রয়েছি আমাদের পত্রপত্রিকার পর্দায় তো আর উঠে আসতে পারছে না, কিন্তু গ্রামে গঞ্জে যদি আমরা দেখি শুনি কিছু কিছু জায়গাতে হচ্ছে না এরকম না। ওকে, তাহলে আপনাদের অবস্থানে এই মুহূর্তে আপনারা যে বিদ্যালয়ে যে মার্চ করা হচ্ছে বা সেগুলোকে সম্পূর্ণ বিরোধিতা করছেন, এখন আপনারা তো অবশ্যই প্রতিক্রিয়া পাননি, এডিসি প্রশাসনের কাছে আপনারা যাওয়ার চেষ্টা করেছেন। এডিসি এলাকায় যে মার্চ করা হচ্ছে তাহলে সেখানে সেই এডিসি প্রশাসনের এই বিষয়ে কি মতামত, তারা কি চাইছে সেটা অবশ্যই জানার প্রয়োজন ছিল। যেই বিদ্যালয়গুলো এডিসির আওতাধীন রয়েছে সেই বিদ্যালয়গুলো কি মার্চ করা হচ্ছে, আপনাদের কাছে খবর আছে কি? হ্যাঁ, যেমন দেখুন কোন বিদ্যালয়গুলিতে যদি মার্চের প্রশ্ন আসে তাহলে বিদ্যাজ্যোতির স্কিমটা নিশ্চয়ই আসবে, কারণ এটার সঙ্গে এটা অঙ্গ প্রত্যঙ্গভাবে জড়িত। আপনি দেখুন এডিসির টপ মোস্ট স্কুল হলো খুম্পুই একাডেমি স্কুল, যে স্কুলটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং টিটিএডিসির শিক্ষা দপ্তর যিনি সামলাতেন রাধাচরণ দেববর্মা, ওনার হাত ধরে কিন্তু এই বিদ্যালয়টা উন্মোচন হয়েছিল বিগত বামফ্রন্ট সরকারের আমলে। এই বিদ্যালয় ছিল এডিসি প্রশাসনের সবচেয়ে টপ মোস্ট স্কুল পজিশনে ছিল, কিন্তু এই বিদ্যালয়টাকে আজকে কিন্তু বিদ্যাজ্যোতি করা হয়েছে। আমি আগেও বলেছি কোন বিদ্যালয়গুলিকে বিদ্যাজ্যোতি প্রকল্পে নেওয়া হয়, যে বিদ্যালয়গুলি আগে থেকেই সরকারি সুযোগ সুবিধা বা সরকারি আওতাধীন বিদ্যালয় হিসেবে সেটা স্কুলটা পুরোপুরিভাবে মানে কি বলবে, এটা পুরোপুরিভাবে সেখানে পরিচালনা করার যথাযোগ্য ছিল, কিন্তু সেই বিদ্যালয়গুলিতেই কিন্তু আজকে বিদ্যাজ্যোতি করা হয়। বিদ্যাজ্যোতি প্রকল্পের উদ্দেশ্য কি ছিল, যে বিদ্যালয় পরিকাঠামো উন্নতি করা হবে, ডাস্টবিন ডিজিটালের মাধ্যমে পড়াশোনা করার ব্যবস্থা করা হবে, ডিজিটাল ব্ল্যাকবোর্ড করা হবে, বিভিন্ন রকমের সেখানে এসি থেকে শুরু অনেক রকম প্রতিশ্রুতি ছিল। হ্যাঁ,
সেটা অনেক আলোচনা হয়েছে। কিন্তু আজকে দেখা গেলো কি বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যদি আজকে কোটি কোটি টাকা, সেই টাকাগুলো খরচ কোথায় হচ্ছে? যদি এই যে স্কুলগুলোকে আপনি বেছে নিয়েছেন সেটা তো অটোমেটিকলি আগে থেকেই উন্নতি, তাহলে সেই টাকাগুলো কোথায় খরচ যাচ্ছে? সেই প্রশ্নটাই আজকে আসছে যে খুমপুইয়ের মতন বিদ্যালয়গুলো, যে খুমলুং টিটিএডিসির হেডকোয়ার্টার সদর দপ্তরে এই বিদ্যালয়গুলোকে আপনি বিদ্যাজ্যোতি করছেন, আর পাশের টাকতজলার সেই বনের গ্রামের স্কুলটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে ভেবে দেখুন আজকে টাকরজলা থেকে খুমলুঙে আসা কিন্তু আজকে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ অবস্থায়। একটা সময় মোটর স্ট্যান্ড থেকে টাকরজলা অবধি বাস ছিল, সরাসরি খুমলুং অবধিও ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই। জম্পুইজলা থেকে মোটর স্ট্যান্ড অবধিও বাসের যোগাযোগের ব্যবস্থা ছিল, আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা সরকারি চাকরি করে তাদের অনেক অসুবিধা হয়। তাহলে এবার ভেবে দেখুন টাকরজলা থেকে বা এইরকম টাকরজলা বাতি দিলাম, আমি খুমলুঙের আশপাশে যে গ্রামের গঞ্জ থেকে যারা খুমলুং থেকে অনেক দূরে, তাদের পক্ষে কি সম্ভব আজকেই সেই খুমপুই একাডেমি স্কুলে এসে পড়াশোনা করে সেই হাজার খানেক টাকা দিয়ে বই কিনে, খাতা কিনে, ড্রেস কিনে পড়াশোনা করা? কারণ আমরা সবাই জানি আজকে যদি শিডিউল ট্রাইব অংশের মানুষ না শুধু কি বাঙালি বলুন কি ট্রাইবেল বলুন, সবাই অংশে গরিব অংশ মানুষই বেশিরভাগ আজকে ত্রিপুরা রাজ্যে বসবাস করছে। সেই জায়গাতে আজকে শিক্ষাকে এইভাবে বেসরকারিকরণের যে প্রচেষ্টা, বিশেষ করে এডিসির কথাই বলছি, খুমলুং থেকে শুরু করে জম্পুইজলা, হেজামারা, এরকম প্রচুর বিদ্যালয়গুলি রয়েছে যে বিদ্যালয়গুলিতে ছাত্র সংখ্যা রয়েছে, সেখানে শিক্ষক নিয়োগ করা দরকার ছিল, কিন্তু শিক্ষক নিয়োগ না করে আপনি আজকে সেখানে বিদ্যালয়গুলিকে মার্জ করে দিচ্ছেন। তাহলে তো এডিসি প্রশাসন নিয়ে কোনো কথাই বলছেন না। এডিসি প্রশাসনের শিক্ষা দপ্তরের দায়িত্বে কে রয়েছেন আপনারাও হয়তো মনে ঠিক করে জানেন না, অনেকেও জানেনই না যে শিক্ষা দপ্তরের দায়িত্বে যিনি রয়েছেন তিনি আদৌ কি শিক্ষা নিয়ে কোনো একদিন ভালো করে 1 ঘন্টার জন্য প্রেস মিট করেছেন? তার এডিসির শিক্ষার কি অবস্থা তিনি কি কোনোদিন প্রেস মিট করে বলেছেন যে আমার শিক্ষার এই অবস্থা, আজকে এই বছরে আমাদের এডিসির এতজন মাধ্যমিক পাস হয়েছে, আমাদের এডিসির বিদ্যালয়গুলো এতজন আজকে 12 পাস হয়েছে, টপার এত ছিল, কোনোদিন প্রেস মিট করতে আপনারা দেখেছেন? বা অন্তত আমি ব্যক্তিগতভাবে অন্তত আমি দেখিনি, যার কারণে আমি বলছি যে এডিসি যে শিক্ষা দপ্তর রয়েছেন, রাজ্যের যে শিক্ষা দপ্তরের বেহাল অবস্থা, এডিসির তো আরও দুর্দান্ত খারাপ অবস্থা, যার উদাহরণ আমরা বারবার তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করার সত্ত্বেও কিন্তু আজকে আমরা সময় পাইনি। এটা আমাদের অত্যন্ত রাজ্যবাসীর জন্য, বিশেষ করে এডিসির ত্রিপ্রাসাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, কারণ তারাই বলেছিল যে ত্রিপ্রাসাদ দরদের কথা, আমরা যদি এডিসি প্রশাসনে আসি তাহলে অন্তত ত্রিপ্রাসাদের সমস্যা হবে না, কিন্তু শিক্ষায় যদি আজকে সমস্যা হয় তাহলে এই ত্রিপ্রাসা অংশের মানুষ, জনগণ, যুবক সমাজ আজকে কোথায় গিয়ে পৌঁছাবে? এটাই এই প্রশ্ন উঠছে, এবং এই প্রশ্ন সেটাই স্বাভাবিক, কারণ যখনই কোনো প্রশাসন বা যখনই কোনো রাজনৈতিক দল কারোর কোনো জাতিগোষ্ঠীর উন্নয়নের কথা বলে, কোনো দেশ বা কোনো রাজ্যের উন্নয়নের কথা বলে, তখন অবশ্যই শিক্ষাটা প্রথম প্রধান গুরুত্ব পায়। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এইগুলো অবশ্যই গুরুত্ব পায়, কিন্তু এই মুহূর্তে এডিসিতে অনেক অভিযোগ উঠছে, অভিযোগ আগেও ছিল, এখনও উঠছে। এখন নতুন পাঠ্য বই নিয়ে সুজিত অনেকগুলো অভিযোগ কিন্তু আবার উঠছে। নতুন পাঠ্য বই যে এবার পাঠানো হয়েছে সেটা বহু দেরিতে স্কুলে পৌঁছেছে, বিভিন্ন বিদ্যালয়ে পৌঁছেছে, সেটা একটা অভিযোগ ছিল। কিন্তু নতুন পাঠ্য বই ছাত্র বান্ধব নয় এমন অভিযোগও করছেন অনেকেই। আপনারা কোনো অভিযোগ পেয়েছেন এই সংক্রান্ত? আর যদি আদতে পাঠ্য বইয়ের মানে সমস্যা হয়ে থাকে তাহলে মূল সমস্যাটা কি? ভাষা, বিষয়বস্তু, না প্রাসঙ্গিকতা? আপনাদের কি অবস্থান এই বিষয় নিয়ে? দেখুন, পাঠ্য বইয়ের বিষয়টা নিয়ে আমরাও এর আগেও অনেকবার আন্দোলন করেছি এবং শিক্ষা দপ্তরের কাছেও আমরা এটা নিয়ে ডেপুটেশন প্রদান করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। দুর্ভাগ্যের বিষয় এটাই, বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ওনার নিজের এরিয়াতেই, সোনামুড়া সাব ডিভিশনেই আমরা যদি দেখি এরকম 9টা মতন প্রায়, যদি আমি ভুল না বলে থাকি, বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, বা সেখানেই কিন্তু সময়ের মধ্যে পাঠ্যক্রম পৌঁছাতে পারেনি। আর এরকম অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে যে পাঠ্যক্রমগুলি দেওয়া হয়েছে, যে সময়ে দেওয়া হয়েছে, অনেক পাঠ্যক্রম সিলেবাস বহির্ভূত, যেটা হয়তোবা শিক্ষক যারা রয়েছেন, নিশ্চয়ই একজন শিক্ষক যখন কোনো পাঠ্যক্রম পরিবর্তন হয় বা সিলেবাস পরিবর্তন হয়, উনি তো আর একজন, যিনি শিক্ষক উনিও একজন মানুষ, উনিও শিক্ষক, মানে উনি শিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করান, তো ওনারও সময় দেওয়ার নিশ্চয়ই প্রয়োজন যারা শিক্ষক মহাশয়রা রয়েছেন। কিন্তু আমরা দেখেছি হঠাৎ করে অনেকটা সিলেবাস চেঞ্জ করা,
সিলেবাস চেঞ্জ করার ফলে পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা যেখানে শিক্ষক শিক্ষিকারা নিজেরাই বুঝে উঠতে পারেনি যে ওদের সাথে কি হচ্ছে, পাঠ্যক্রমে কি পরিবর্তন হয়েছে, সিলেবাসের যে মার্ক ডিস্ট্রিবিউশনের সিস্টেম রয়েছে সে মার্ক ডিস্ট্রিবিউশন সিস্টেমগুলো কি রয়েছে, যখন শিক্ষকরাই বুঝে উঠতে পারছেন না তাহলে নিশ্চয়ই সেখানে ছাত্রছাত্রীদের তো দুর্ভাগ্যের বিষয় হবেই। তারা তো সমস্যার সম্মুখীন হতে বাধ্য, কারণ শিক্ষকরাই বুঝতে পারছে না। এটা হলো বর্তমানে অবস্থা। তাহলে এখন এই বিষয়ে এখন বই তো ছাপা হয়ে গেছে, বই পৌঁছেও গেছে, এবং কি করা যেতে পারে যদি সত্যি এটা সমস্যা হয়ে থাকে, যদিও এটা তদন্ত সাপেক্ষ, এবং অবশ্যই সেখানে শিক্ষক মহল কি বলছে বা অভিভাবক মহল কি বলছে, ছাত্রছাত্রীদের কি মতামত, সেই সব কিছু জানার পরেই কোনো সিদ্ধান্তে আসা যেতে পারে। এখন অভিযোগ তো উঠছে, অভিযোগ আসছে, যদি সত্যি এমনটা হয়ে থাকে যেমনটা আপনারা বলছেন, তাহলে কি করা যেতে পারে এই মুহূর্তে? কোনো ধরনের সলিউশন বা সমাধান কি আছে আপনাদের কাছে? দেখুন, যদি সরকার যদি কোনো ভালোর জন্য পদক্ষেপ গ্রহণ করে, নিশ্চয়ই সেখানে একটা গণতান্ত্রিক দেশে সেখানে বিরোধী পক্ষ শাসক পক্ষ থাকতেই পারে, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যদি কোনো একটা কাজ বা কোনো একটা বিষয়বস্তু যদি সমাজের সকলের জন্য, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রী শিক্ষাঙ্গনের যদি ভালো হয়, সেখানে অন্তত বিরোধীরাও অন্তত বিরোধিতা করবে না, সেটা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। আজকে যদি পাঠ্যক্রম সিলেবাস এই যদি পরিবর্তন করার এমন কি প্রয়োজন হয়ে পড়েছে যেটা বিগত দিনে পড়েনি, আর যদি পরিবর্তন করারই প্রয়োজন ছিল তাহলে নিশ্চয়ই আপনারা দীর্ঘদিন ধরে সেটাকে নিয়ে আপনারা টেস্ট রান করতে পারতেন, সেটা নিয়ে আপনারা ওয়ার্কশপ করতে পারতেন শিক্ষক শিক্ষিকা মহলকে নিয়ে, বা আমরা যারা বিরোধী ছাত্র সংগঠন রয়েছে বা যারা আমরা প্রগতিশীল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই রয়েছে, টিএসইউ রয়েছে, বা যুব সংগঠন টিওয়াইএফ রয়েছে, তাদের সঙ্গে অন্তত আলোচনা করা উচিত, বা শিক্ষক কর্মচারী সংগঠন রয়েছে তাদের সঙ্গে অন্তত আলোচনা করা উচিত। আমার মনে হয় অন্তত আমাদের সঙ্গে অন্তত এই বিষয়ে আলোচনা নাও করতে পারে সরকার, নাও মনে করেন যদি আলোচনা নাও করতে ইচ্ছুক, তারপরেও আমি বলবো অন্তত একটা ওয়ার্কশপ করা উচিত। যেমন নিউ এডুকেশন পলিসির কথাই এখানে আসতে পারে। এটার উদাহরণ যদি আমি দিই, যে নিউ এডুকেশন পলিসি হঠাৎ করে আমাদের ত্রিপুরা রাজ্যেতে লাগু হয়ে গেল, যেটার কোনো প্রিপারেশন বা পিপিআর আমাদের রাজ্যে ছিল না, কোনো রকমের একটা ক্লাস ছিল না, কোনো রকম একটা ওয়ার্কশপ ছিল না। শুধুমাত্র কি করতে হয়েছে, আজকে পুরো দেশে যখন বিজেপি সরকার চলছে, রাজ্যেও যেহেতু বিজেপি সরকার চলছে, ডাবল ইঞ্জিনের সরকার চলছে, তো প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন অন্য রাজ্যে যেহেতু লাগু হয়েছে, তো হ্যাঁ আমাদের রাজ্য লাগু হতে হবে, কারণ ত্রিপুরা রাজ্য বিজেপি সরকার রয়েছে। তো আমরা বলছি না যে শিক্ষার জন্য, আমি প্রথমে বলেছি যে যদি ভালো হয় শিক্ষার খাতে, সেখানে তো বিরোধী করার কোনো প্রশ্নই ওঠে না সবার জন্য। কিন্তু আপনি হঠাৎ করে একটা নিউ এডুকেশন পলিসি চালু করে দিলেন, আপনি এখনই যদি ক্যামেরা নিয়ে বেরিয়ে যান, এরা আজকে 23টা ডিগ্রি কলেজগুলোতে আপনি ঘুরে দেখান, ছাত্রছাত্রীদেরকে বাদ দিন, একজন প্রফেসরের শিক্ষক মহাশয়, ওদেরকে আমি ছোট করছি না, কিন্তু তারাও হয়তো বা নিউ এডুকেশন পলিসি সম্পর্কে এখনো তারা ধ্যান ধারণাই নেই, তারাও এটা বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আপনাদের নিউজ ব্যাংকারের পর্দায় উঠেছে বা অন্যান্য পত্রপত্রে আমরা দেখেছি যে 6 সেমিস্টারের পরীক্ষা, যেখানে মাত্র সেমিস্টারের নিয়ম অনুযায়ী অ্যাটলিস্ট 6 মাসের ক্লাস করতে হয়, আপনি রেজাল্ট 5 সেমিস্টারের রেজাল্টই দেয়নি, আপনি 6 সেমিস্টারের জন্য এক্সাম দিয়ে দিয়েছেন, এক্সাম হতে হবে। তাহলে এই হচ্ছে অবস্থা নিউ এডুকেশন পলিসি। তো আমি বলতে চাই যে শিক্ষা এমন একটা বিষয়, যে বিষয়টা সেখানে আপনি বিজেপি করতে পারেন, আপনি সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, আপনি যাই রাজনীতি করুন, কিন্তু শিক্ষা এমন একটা বিষয় যে শিক্ষার আলোয় কিন্তু সবাইকে আলোকিত করে, সেখানে রাজনৈতিক দল মত জাতি ভেদাভেদ সবাই। তো শিক্ষা এমন একটা বিষয়, সেই বিষয়কে নিয়ে কারোর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া এটা কিন্তু ঠিক নয়। সেটাকে নিয়ে আমার মনে হয় অন্তত শিক্ষার বিষয়টাকে নিয়ে অন্তত ভালোভাবে আমাদের অভিজ্ঞ মহলগুলো রয়েছে, শিক্ষাবিদরা রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যে, প্রচুর এরকম লোক রয়েছে, তাদের সঙ্গে অন্তত আলাপ আলোচনা করে পাঠ্যবস্তু থেকে শুরু করে শিক্ষার পরিধি এটা যদি ঠিক করা হতো, আমার মনে হয় অন্তত ছাত্রছাত্রীরা থেকে শুরু করে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা অন্তত এই সমস্যার সম্মুখীন হতো না। সুজিত, একটা প্রশ্ন জানতে ইচ্ছে করে, এতগুলো অভিযোগ শোনার পর আমার একটু জানতে ইচ্ছে করছে যে এই মুহূর্তে এডিসির কথা বলছি আমরা, এডিসি এলাকায় যারা ছাত্রছাত্রী রয়েছে বা পড়ুয়ারা রয়েছে, তারা কতটা শিক্ষা ব্যবস্থার সুফল পাচ্ছে। এখন স্কুল মার্জার হোক কিংবা সেটা অবকাঠামোর সমস্যা হোক, পড়ুয়া বান্ধব পাঠ্য বই না হোক, বা হোস্টেল হোক, স্কলারশিপের সমস্যা হোক, অনেকগুলো অভিযোগ শুনছি আমরা। কিন্তু
এডিসি এলাকার ছাত্রছাত্রী বা পড়ুয়াদের মধ্যে বা বিশেষ করে অভিভাবকদের মধ্যে শিক্ষা নিয়ে কতটা আগ্রহ আছে এখনো বর্তমানে আমরা বলবো, এর জন্যই বলবো যে এটা একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনারা কিভাবে দেখেন যে কতটা আগ্রহী শিক্ষার প্রতি, এবং 2 নম্বর হচ্ছে যে এডিসি এলাকায় উচ্চশিক্ষার কি ব্যবস্থা আছে এই মুহূর্তে? দেখুন, প্রথম প্রশ্ন যেটা আপনি করেছেন সেটা শুধুমাত্র এডিসি না, ওভারঅল রাজ্যের কথাই আমি বলছি। সেটা হলো এডিসিটাই বেশি বলবো, কারণ ওভারঅল এখানে যেহেতু এডিসির বিষয়টা এসেছে। দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে পুরো ভারতবর্ষের নর্থ ইস্টের একটা ছোট্ট রাজ্য, যেটা শিক্ষায় মোটামুটি একটা সময় প্রথম স্থানে পৌঁছানোর মতন অবস্থা এবং পৌঁছেই গিয়েছিল একটা সময়ের জন্য। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, বিগত আজকে 6 বছরের ডাবল ইঞ্জি এবং ত্রিপ্রাসা দরদি 3টা দলের সরকার এখানে পরিচালনা হচ্ছে। কিন্তু আজকে দেখতে পেলে আমাদের পাশের রাজ্য মিজোরাম, আজকে আমরা শিক্ষা 1 নম্বর চলে যাচ্ছে, আর ত্রিপুরা সেই নাম্বার থেকে কমিয়ে এসে আজকে আমরা 6 নম্বরে মতন একটা জায়গায় পৌঁছে গিয়েছি। আর যেখানে নেশা থেকে শুরু করে মাদকদ্রব্য, যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে সবচেয়ে পিছিয়ে থাকার কথা ছিল, সেখানে কিন্তু আমরা HIV থেকে শুরু করে নেশার সামগ্রীতে আমরা 1 নাম্বার পৌঁছে গেছি। সো যেখানে আমরা না যাওয়ার কথা সেখানে আমরা পৌঁছে যাচ্ছি, কিন্তু যেখানে যাওয়ার কথা বা যেখানে ছিলাম সেটাকে আমরা ধরে রাখতে পারছি না। সেটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। বিশেষ করে এডিসি এরিয়াতেই আজকে সেই HIV, ড্রাগস, এই প্রভাবগুলি আজকে এডিসি এরিয়াতেই বেশি দেখা যাচ্ছে। কিন্তু এই নিয়ে আমাদের বর্তমান এডিসি প্রশাসন যারা রয়েছেন তারা অনেকগুলো প্রোগ্রাম করেন, কোথাও আর্টিস্টদেরকে নিয়ে প্রোগ্রাম করেন, হাজার হাজার টাকা খরচ করে অর্কেস্ট্রার নাচিয়ে রাত্রি অবধি 12টা 1টা অবধি সেখানে সুপারস্টার, এরকম অনেক ধরনের প্রোগ্রাম, কালচার প্রোগ্রাম তারা ইভেন্ট করেন। কিন্তু আজ পর্যন্ত আমার অন্তত ব্যক্তিগতভাবে আমার জানা নেই যে, আমার মনে হয় না যে কোনোদিনও একটা সুপারস্টার নাচিয়ে, একটা শিল্পীকে গান গাইয়ে একটা ছেলে ড্রাগস নেওয়া, মাদকদ্রব্য নেওয়া, সে ড্রাগস ছেড়ে দেবে। অন্তত আমি অন্তত এইভাবে বিশ্বাস করি না বা দেখি না। তাহলে তো বাড়িতে বসে ইউটিউবে গান চালিয়ে দেবো, তো ড্রাগস ছাড়ানো যায়, কি প্রয়োজন হাজার হাজার টাকা দিয়ে খরচ করার? আজকে এই অবস্থাতেই এডিসির যে অবস্থা, অভিভাবকরা আজকে এইগুলো দেখছে, আজকে শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্টের পরে দিয়ে আজকে দেখছে। আজকে ট্রাইবেল ওয়েলফেয়ারের মিনিস্টার শ্রদ্ধেয় বিকাশ দেববর্মা, তিনি রাত্রে 9টা থেকে শুরু করে দুপুরে যে কোনো সময়ে, তিনি একজন মন্ত্রী মহাশয়, তিনি অতটুকু জানার দরকার যে গার্ল হোস্টেলগুলোতেও কিন্তু হঠাৎ করে ঢোকা যায় না। আমরা দেখি শুধুমাত্র ব্যক্তি প্রচারের জন্য বা প্রমোশনের জন্য একটা ফেসবুক লাইভ ওনার পেজ থেকে থাকে, লাইভ করানো থাকে। উনি কখনো গার্লস হোস্টেলে ঢুকে যাচ্ছেন, কখনো বয়েজ হোস্টেলে ঢুকে যাচ্ছেন রাত্রে 1টা 9টা, যে সময়ে কি বলছে এটা সারপ্রাইজ ভিজিটের নামে। কিন্তু আজকে কয়টা সারপ্রাইজ ভিজিটের পরে এই বিদ্যালয়গুলির যে পরিকাঠামো ঠিক হয়েছে, আপনারা যারা দেখতে পেয়েছেন বা যারা দেখছেন আমার এই বক্তব্য যারা শুনছেন, তারা হয়তোবা আমার থেকে সহমত হবেন। বেশি দূর যাচ্ছি না, বয়েজ বজ্জুংয়ের কথাই বলছি। উনি একদিন ভিজিট করে বলছেন বিদ্যালয়গুলির লেট্রিনের সমস্যা, টয়লেটের সমস্যা সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে যাই দেখুন বর্তমানে কি আদৌ কি সেটা ব্যক্তি প্রচারের জন্য বা শুধুমাত্র সেলফ প্রমোশনের জন্য, কিন্তু বর্তমানে কিচ্ছু হয়নি। তো সেখানে দাঁড়িয়ে এডিসির এরিয়াতে যে অভিভাবক রয়েছে, আজকে আস্তে আস্তে করে শিক্ষার প্রতি তাদের ছাত্রছাত্রীদের যে পাঠানো বিদ্যালয়ে যে যাওয়ার যে একটা উৎসাহিত ছিল, যে আমি বিগত সরকারের আমলে দেখতে পেলাম বিদ্যালয়ে যাব, ভালো মার্ক করবো। আজকে যদি আমি ক্লাস 12-এ যদি ভালো মার্ক করি, দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড নামে আমাকে 10,000 টাকা পুরস্কৃত করা হতো। আমি যদি মাধ্যমিকে ভালো মার্ক করে যদি আমি টপ 10-এ যাই, 5,000 টাকা আমাকে দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হতো। এডিসি প্রশাসন থেকে, শিক্ষা দপ্তর থেকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা। কিন্তু আজকে কয়টা মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? সেই দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড তো আজকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাগজপত্রই পড়ে রয়েছে, কিন্তু বাস্তবিকতা অন্তত আমি দেখিনি যে কোনো একটা সরকারি প্রোগ্রাম করে দশরথ দেব মেরিট অ্যাওয়ার্ড প্রদান করার ক্ষেত্রে। তাহলে এই পত্রপত্রিকায় তো নিশ্চয়ই এটা আসতো, যদি দিয়ে থাকতো তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে না কেন? সে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যদি আজকে যদি এরকম মেরিট অ্যাওয়ার্ড থাকে, সে সাংবাদিক বা নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে আজকে অ্যাডভার্টাইজমেন্ট ওনারা দিচ্ছেন না কেন, উৎসাহিত করছেন না কেন? তো মুদ্রা কথা হলো, বর্তমানে যে প্রশাসন রয়েছে তাদের যে ছাত্রছাত্রীদের, বিশেষ করে আমাদের এডিসি এরিয়ার ছাত্রছাত্রীদের পড়াশোনার টেনে এনার যে তাদের যে আগ্রহতা, যেটা বিগত সরকারের আমলে ছিল, সেটা দেখা যাচ্ছে না। আর এটা না দেখা যাওয়াতেই
গ্রামগঞ্জের অভিভাবকরাও আজকে আমরা দেখতে পেলাম বাধ্য হয়ে ছাম্মনুর মতন এরিয়াগুলোতে গান্ডাছড়া, সোনামুড়া, মেলাগড়, হেজামারা রাস্তা অবরোধ করছে। ছাত্রছাত্রী না, শুধুমাত্র অভিভাবকরাও আজকে রাস্তায় বসছে। সবার দাবি কি? আজকে শিক্ষকের অভাব। সবার দাবি কি? সেখানে যেখানে ভালো টিচার রয়েছেন, ভালো পড়াচ্ছেন, যেখানে হেডমাস্টার রয়েছে, ওনাকে বদলি করে আজকে শহরের বিদ্যালয়গুলোতে নিয়ে আনা হচ্ছে বা অন্য কোনো জায়গাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যে যেখানে কম, যেখানে বেশি সেখানে আরও বেশি করা, যেখানে কম সেখানে আরও কম করা। কারণ বিদ্যালয়গুলিতে যখন আপনি টিচার ট্রান্সফার করে দেবেন, সেখানে একটা অজুহাত সৃষ্টি হয় যে শিক্ষক কম বা ছাত্রছাত্রী কম। সেটা আপনার প্রশ্নটা মার্জার করার যে সুবিধা। তো ওভারঅল আজকের এডিসির যে অবস্থা, সরকারের যেরকম ইচ্ছা নেই, টেমভাবে অভিভাবকের মহলের ইচ্ছা থাকা সত্ত্বেও, কারণ একজন জুম চাষি যিনি রয়েছেন, তার যদি ঘরে 2 জন সন্তান থাকে, একজন বিদ্যাজ্যোতি পড়াশোনা করার জন্য প্রায় 1,500 টাকা খরচা হয়, তাহলে তার ঘরে যদি থাকে 2 জন, প্রায় 3,000 টাকা। এটা শুধুমাত্র আমি ফি এর কথা বলছি, সেখানে পোশাক রয়েছেন, বই রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তাহলে তার পক্ষে কি সম্ভব সেটা করানো? এটা হলো বাস্তব চিত্র। বাস্তব চিত্র তো আমাদের ধরতে হবে। তো আমরা শহরে বসে এসির নিচে বসে আমাদের যারা মন্ত্রী মশাইরা রয়েছেন বা শিক্ষা দপ্তর যারা পরিচালনা করেন বা এডিসির সিএমরা রয়েছেন, এসি গাড়িতে বসেই এই সমস্যাগুলো অন্তত আমরা দেখব বলে আমি অন্তত মনে করি না। এই সমস্যা যদি আপনি বললেন যে সুজিত এর সমাধান কি হতে পারে, নিশ্চয়ই সমাধান হতে পারে। গ্রামে গঞ্জে গিয়ে যদি আপনি গ্রামে গঞ্জের সে অভিভাবক ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, নিশ্চয়ই এর সমাধান বেরিয়ে আসতে পারে। তাদের অবস্থা কি করুণ অবস্থায় রয়েছে তার নিশ্চয়ই তার সমাধান বেরিয়ে আসতে পারে। এবং বিএড পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে আজকে টেট পাস উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে আজকে নিয়োগ করে বিদ্যালয়গুলিতে পুনরুজ্জীবিত করে সে মিড ডে মিলের ব্যবস্থাকে, সাইকেল দেওয়ার ব্যবস্থাকে, মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থাকে পুনরায় যদি চালু করা হয়, নিশ্চয়ই আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন মনে করে এডিসির এরিয়ার মানুষ আবার পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত হবে, আসবেন এবং যে নেশা মুক্তির যে দাগ দিয়েছিলেন তার বাস্তবতা কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে বলে আমি মনে করি। ওকে, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কিভাবে আরও আগ্রহ বাড়তে পারে। তবে এটা থেকে প্রমাণ হচ্ছে আপনার কথা থেকে যে এই মুহূর্তে এডিসি এলাকায় শিক্ষার প্রতি যে আগ্রহটা সেটা অনেকটাই হয়তো ভাটা পড়েছে। তবে শুধু যদি আমরা শিক্ষার কথা বলছিলাম, যে আরেকটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে উচ্চশিক্ষার কি ব্যবস্থা রয়েছে এডিসিতে, এবং এই যে 42তম এডিসি দিবস পালন করা হলো, এই 42 বছরে এডিসি এলাকায় যেখানে রাজ্যের প্রায় 68% জনগণ থাকে, 68% এলাকা নিয়ে এবং 35% জনগণ থাকে সেখানে উচ্চশিক্ষার কি ব্যবস্থা আছে? প্রাইমারি স্কুল, সিনিয়র বেসিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল ঠিক আছে, উচ্চশিক্ষা হ্যাঁ, ওভারঅল যদি দেখি আমাদের এডিসির উচ্চশিক্ষার ব্যবস্থা, তাহলে নিশ্চয়ই আমাদের ত্রিপুরা রাজ্যে সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কথা এখানে উল্লেখ করতে হয়। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যে একটাই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি। যে ত্রিপুরা ইউনিভার্সিটিতে দীর্ঘদিন যিনি বিসি রয়েছেন, তিনি কিভাবে একনায়তন্ত্র রূপে বিশ্ববিদ্যালয়টাকে পরিচালনা করার চেষ্টা করেছে। ইভেন আপনাদের সাংবাদিকরাও এটার বিষয়গুলো নিয়ে যখন অনেক ত্রিপুরা ইউনিভার্সিটি নিয়ে দুর্নীতি বিষয়গুলো প্রশ্ন করেছেন, হেনস্থার শিকার হয়েছেন, আমরা দেখতে পেয়েছি। তো পত্রপত্রিকায় অনবরত উঠছে। কিন্তু যদি ডাবল ইঞ্জিনের সরকার বর্তমানে রয়েছেন, তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকম হস্তক্ষেপ অন্তত করেনি। তো স্বাভাবিক কারণে যেখানে ত্রিপুরা রাজ্যের একটা মাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আজকে যদি এরকম অবস্থা হয়ে থাকে, তো নিশ্চয়ই সেখানে এডিসি তো প্রভাব পড়বেই। কারণ এডিসির তো আর নির্দিষ্ট কোনো একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আওতায় নেই, বা কোনো উচ্চশিক্ষা যারা দপ্তর রয়েছে, কলেজ খুমলুং রয়েছে বা শিক্ষাগুলি রয়েছে, তারা অবশ্যই রাজ্যের শিক্ষা দপ্তরের আন্ডারে রয়েছেন। তো এডিসির সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি, যেহেতু আপনি বললেন যে এডিসির যে অবস্থা, আজকে যদি আপনি ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দিকে একটু নজর দেন, সেখানে আমরা দেখতে পাই, আমি শুধু একটা ডিপার্টমেন্টের কথাই বলছি, যেখানে ট্রাইবাল অ্যান্ড এথনিক্স, যেটা সোশ্যাল ইনক্লুশন নামে পরিচালিত হয়, যেখানকার প্রত্যেক বছরে আমাদের ট্রাইবাল ছাত্রছাত্রীরা, ট্রাইবাল শিডিউলের ছাত্রছাত্রীরা সেখানে পাস আউট হয় এই পিজি কোর্সটা করে। আর সেই পিজি কোর্স করার পরে ট্রাইবাল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টে এখান থেকে নিয়োগ করা হয়। কিন্তু আমরা দেখতে পেলাম দীর্ঘদিন ধরে 415টার উপরে সেখানে নাকি পোস্ট খালি
অনেকটা বেশি হতে পারে, নির্দিষ্ট ডেটা তো আমার কাছে নেই, কিন্তু সেখানে পোস্ট খালি রয়েছে। কিন্তু এখন অবধি সেই সোশ্যাল ইনক্লুশন বা ট্রাইবাল অ্যান্ড এথনিক ডিপার্টমেন্ট থেকে পিজি কোর্স থেকে আজকে প্রচুর ট্রাইবাল অংশের ছাত্রছাত্রীরা পোস্ট গ্রাজুয়েশন হয়ে বেরিয়ে রয়েছে। আজকে অবধি সেই ডিপার্টমেন্ট থেকে ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকটে কোনো প্রকারের নিযুক্তি বা নিয়োগ নেই। তাহলে তারাই কিন্তু আজকে ত্রিপ্রাসাদ দরদির নামে, জনজাতি কল্যাণ দপ্তর নামে শ্রদ্ধেয় বিকাশ দেববর্মা অনেক বড় বড় কথা বলে থাকেন। সেটাই হলো বাস্তব রূপ আমরা দেখতে পেলাম। তো আমরা দাবি থাকবে অন্তত এই ডিপার্টমেন্ট থেকে যারা আজকে পাশ হচ্ছেন, যারা ট্রাইবেলের সমস্যা নিয়ে পড়াশোনা করছে, অন্তত তাদেরকে নিযুক্ত করুক। যদি তাদেরকে নিযুক্ত করা হয়, আজকে এডিসির উচ্চশিক্ষার অবস্থা যে আজকে করুণ অবস্থার মুখে, সংকটের মুখে আজকে পড়ছে, যেখানে আজকে যদি একটা সময় 100 জন পরীক্ষা দিত, সেখানে 90 জনের উপরে পাশ করতো, আজকে সেখানে দেখতে পেলাম আমরা 50% পাশ করতে ব্যর্থ হচ্ছে, যার কারণে বিদ্যালয় ছুট, যার ড্রপ আউটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদি আজকে এই ডিপার্টমেন্টগুলো থেকে আজকে যদি নিয়োগ হতো, নিশ্চয়ই আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়েই যদি আপনি নিয়োগ করেন, নিশ্চয়ই সেই বিষয়গুলো ডেভেলপ হবেই হবে। তাহলে আজকে যদি ট্রাইবাল এথনিক থেকে পাশ করে, যেহেতু ট্রাইবাল ডেভেলপমেন্ট নিয়েই পড়েছেন, তাদেরকে যদি আজকে নিযুক্তি করা হতো, অন্তত টিটিএডিসির যে শিক্ষা দপ্তর থেকে শুরু করে অন্যান্য দপ্তর রয়েছে, আমি অন্তত মনে করি এগুলো অন্তত আরেকটু উন্নতির দিকে যেত। ওকে, এখন উচ্চশিক্ষার কথা বলছিলেন আপনি। এখন উচ্চশিক্ষার পর এডিসি এলাকায় স্থানীয় যুবদের জন্য কর্মসংস্থানের কোথায় এবং কি ধরনের সুযোগ সৃষ্টি হচ্ছে বলে আপনারা দেখছেন? এখন আপনি শিক্ষক নিয়োগের কথা বলছিলেন, এবং সেটা তো অবশ্যই প্রথমও বলেছেন, এখনও বলেছেন, সেটা একটা দিক, শুধু শিক্ষক নিয়োগ যদি করা যেতে পারে, বিএড যারা পাশ করে বসে আছে, বা আপনি এক্ষুনি যাদের কথা বলছিলেন, এছাড়া এডিসি এলাকায় স্থানীয় যারা যুবরা রয়েছে, যুবক যুবতীরা যারা রয়েছে, তাদের কর্মসংস্থানের কি ব্যবস্থা হচ্ছে, কি সুযোগ সৃষ্টি হচ্ছে? এটা শুধুমাত্র আমরা দেখতে পেলাম আজকে নতুন না, আজকে প্রায় 6 বছর সেই ঘুরে ফিরে একই কথাই আসতে হচ্ছে। ত্রিপুরা মাথার প্রশাসন এডিসিতে রয়েছেন, এবং তারা আগে বলতো আমরা তো রাজ্য সরকার আমাদেরকে ফান্ড দেয়নি, অমুক দেয়নি, আর ওদের সিএমগুলোও বলছে যদি রাজ্য সরকার ফান্ড না দেয়, বাড়িতে ল্যাব তুষক নিয়ে মন্ত্রীর দরবারে গিয়ে ধর্নায় দেবে, রাস্তায় দেবে। কিন্তু আজকে তো ওরা সাক্ষাৎ সরকারেই রয়েছেন, তাহলে তো ফান্ডের অভাব হওয়ার প্রশ্ন উঠতেই পারে না। আর ওরাই বলেছেন যে আমাদের সরকার এসেছে কয়দিন হয়েছে, তাহলে আজকে তো অনেক বছর হয়ে গেছে, এটাও আজকে প্রশ্ন উঠতে পারছেন না। তো আজকে আপনার টক শোতে বসে আমি তাদেরকেই প্রশ্ন করতে চাই যে এতদিন আপনারা বললেন যে কথাগুলো, আজকে কি হচ্ছে? সিম্পল একটা কোশ্চেন যদি আমি ধরি, তারাই বলছে যদি এডিসি প্রশাসন আজকে যদি আসে, এডিসিতে প্রথম অধিবেশন আজকে পুলিশ নিয়োগ করা হবে। কোথায় গেল সেই কথা? এডিসিতে যদি তারা আজকে আসে, প্রথম অনেক হাজার হাজার জোনাল অফিসগুলোতে চাকরির নিয়োগ করা হবে। বাস্তবতা কি সবাই জানে, সেটা আমি সুজিত ত্রিপুরা নতুন করে বলার কিচ্ছু রাখিনি। 110টা জোনাল সাব জোনালের পোস্ট ক্রিয়েট করা হলো এডিসি নিজের প্রশাসনের আন্ডারে। আজকে কি হলো সেই 110টা পোস্টে? সেই 110টা পোস্টের জন্য আজকে 25 থেকে 26 হাজার যুবক যুবতীরা সেই দীর্ঘ লাইন ধরে, অনেকজন আগরতলাতে এসে হোটেল ভাড়া থেকে হাজার হাজার টাকা খরচ করে, ঘর ভাড়া থেকে আজকে সে ইন্টারভিউ দিতে হলো 2 দিন 3 দিন লাইনে ধরে। সেই চাকরির কি হলো? আর সেই চাকরিকে আপনি হঠাৎ করে বলে দিলেন কি না, এডিসি প্রশাসন আজকে সে চাকরি দিতে পারবে না, সেটা টিপিএসসি আন্ডারে চলে যাবে। তো বিগত সরকার যারা এডিসি প্রশাসন পরিচালনা করেছে, তারা তো নিয়োগ করেছিল, তাহলে আপনারা করতে পারছেন না কেন? আপনাদের এই ব্যর্থতা কি মানুষ বুঝতে পারছেন না? না আপনাদের কি লজ্জাবোধ হচ্ছে আপনাদের নিজের ব্যর্থতা স্বীকার করতে? যদি আপনারা না পারেন, নিশ্চয়ই আপনি যারা ডিপার্টমেন্টের মন্ত্রী রয়েছেন বা ইএম রয়েছেন, তাদেরকে নিজের পদ থেকে অব্যাহত নিন। যারা রয়েছেন অন্যান্যদেরকে সুযোগ দেন, তারা অন্তত করুক। কারণ আপনারাই তো প্রতিশ্রুতি দিয়েছেন যদি ত্রিপুরা মাথা সরকার যদি আসে, বিজেপি সরকার যদি আসে, তাহলে এডিসির জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি, শিক্ষা বিষয় নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, সেখানে ট্রাইবাল ইউনিভার্সিটি করা হবে। আজকে কোথায় গেল সেই ট্রাইবাল ইউনিভার্সিটি? সেই আজকে অনেকগুলো কথা হয়েছে, সেই ট্রাইবাল ফোক ইউনিভার্সিটি করা হবে, কোথায় গেল এগুলো? এখনও আসে সেই ভীষণ ডকুমেন্টগুলোর কথা। সেগুলো যে শুধুমাত্র ইমোশনালি, যে আমাদের যারা রয়েছেন ত্রিপ্রাসা ভাই বোনেরা, তাদের সাথে যে শুধুমাত্র ইমোশনালি ব্ল্যাকমেল করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু হারে হারে বর্তমানে যারা যুবক যুবতীরা রয়েছেন, শিক্ষায় শিক্ষিত যারা রয়েছে, তারা বুঝতে পারছেন। আজকে জোনাল সাব জোনালের তো ছোট্ট একটা উদাহরণ, আজকে এডিসি প্রশাসনের যদি তাকান, সেখানে ইঞ্জিনিয়ারের নিয়োগের অবস্থা কি হলো, কি সবাই জানে।
যারা ইঞ্জিনিয়ারে পড়াশোনা করছেন আমার কথা যদি শুনেন তারা নিশ্চয়ই জানে এটা বিষয় কি হচ্ছে তাদের সাথে। আজকে যদি আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে জাপান থেকে এসে কি করা হবে, কি নিয়োগ করা হবে, কয়জন নিয়ে গেলা হলো জাপানে, কোনো ডেটা আছে কি? এডিসি প্রশাসনে কোনো তথ্য দিয়েছে কি? কয়জনের কেরিয়ার স্কিল ডেভেলপমেন্টের নামে আজকে কয় কোটি টাকা আসলো, কি হচ্ছে? আজকে সেই অনেকগুলো এরকম স্কিমের নাম তো আমরা অনেক কিছু শুনি, আজকে অমুক হচ্ছে, আজকে তমুক হচ্ছে, সেটা নিয়ে আমরা বাজিও ফোটাতে আমরা শুনি, দিল্লি থেকেও কল আসে, কিন্তু কল আসার পরে যে রেজাল্টটা কি হয় অন্তত আমি ব্যক্তিগতভাবে দেখি না, এবং যারা রয়েছেন এডিসির যুবক যুবতীরা তারা অন্তত দেখতে পাচ্ছে কিনা সেটা অন্তত আমার জানা নেই। অভিযোগের পাহাড় আপনি জমিয়েছেন আজ সুজিত বাবু, এবং সেটা এক এক করে আপনি শুধু শিক্ষা নয় কর্মসংস্থানের কথা বলছেন, কিন্তু আমরা এটাও তো শুনি যে শুধু সরকারি চাকুরি নয়, বিভিন্ন জায়গায় এই যে স্কিল ডেভেলপমেন্ট বা স্বনির্ভর করার ভাবে স্বসহায়ক দল হোক, সেলফ হেল্প গ্রুপ হোক, এভাবে কিন্তু যুবক যুবতীদের অনেকভাবে স্বনির্ভর করে তোলার চেষ্টা হচ্ছে, এবং সেটা আমরা দেখছিও রাজ্যের বিভিন্ন প্রান্তে। এডিসি এলাকায় এই ধরনের স্বসহায়ক দল এবং বা যাদের যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার কী ধরনের প্রয়াস হচ্ছে? না, এডিসি এলাকায় এরকম কিছু অন্তত আমি জানি না হচ্ছে কি না, কিন্তু এডিসি এলাকায় এখন একমাত্র এটাই হচ্ছে, সেটা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট ম্যাচ করা, আর ড্রাগসের নামে সেই বাইরে থেকে শিল্পী এনে হাজার হাজার কোটি টাকা শেষ করে সেখানে মনোরঞ্জনের প্রোগ্রাম করা, আইডলের নামে যেটা না করলেও হতো, ঠিক আছে করলে ভালো, কিন্তু না করলেও হতো সেখানে করা। সো এন্টারটেনমেন্ট এটাই এডিসি চলছে, কিন্তু ছাত্রছাত্রীদের যে সমস্যা সেই সমস্যার সমাধানের কথা অন্তত এডিসি প্রশাসন ভাবছে কিনা অন্তত আমার নজরে সেটা পড়ছে না। যদি ভাবতো অন্তত আমাদের অন্তত যে তাদের জন্য দেখা করার জন্য যে অনুমতি আমরা চেয়েছিলাম, বারবার চেয়েছিলাম, অন্তত অনুমতিটুকু অন্তত তারা প্রদান করত, কারণ এই অনুমতি প্রদান করলে আমরাও বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি এডিসিতে কি হচ্ছে। যেহেতু আমরা অনুমতি পাইনি, দেখাও করতে পাইনি এডিসিতে অ্যাকচুয়ালি এডুকেশন কি হচ্ছে বা বেকার নিযুক্তির ক্ষেত্রে কি হচ্ছে সেটাও আমরা জানতে পাইনি, আর আপনার না জানার সত্ত্বে আর আপনার কাছেও আমি সেটা পরিষ্কারভাবে তথ্য সমেত তুলে ধরতে পারছি না। ওকে, দীর্ঘদিন ধরে আপনারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আপনারা বলছেন বা বিরোধিতা করছেন, আপনারা আওয়াজ তুলছেন, দাবি করছেন। একটা শেষ প্রশ্ন, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে বাবু, যে কি মনে করেন কিভাবে পাহাড়ের শিক্ষা ও কর্মসংস্থানের একটা দীর্ঘমেয়াদী সমাধান আসতে পারে? আপনাদের কাছে কি সে ধরনের কোনো রূপরেখা আছে? আপনারা এই যে দাবি তুলছেন বা দেখা করবেন এডিসি প্রশাসনের কাছে বলুন বা দপ্তরে বলুন, শিক্ষা দপ্তরে বলুন, আপনাদের কাছে কি সে ধরনের কোনো রূপরেখা আছে যে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে? একদম নিশ্চয়ই, সেটা তো যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতে হয়, নিশ্চয়ই সেটা কোনো অস্বীকার করার নেই। কিন্তু বর্তমানে এডিসির এরিয়াগুলোতে অনেকগুলো স্কোপ রয়েছে, বিদ্যালয় রয়েছে, সে বিদ্যালয় যে পড়ে রয়েছে পুরানো বিদ্যালয়গুলোকে আপনি পুনরায় সেখানে, যেহেতু আপনাদের সরকার রয়েছে, ডাবল ইঞ্জিনের সরকার বর্তমানে রয়েছেন, সেই বিদ্যালয়কে পুনরুজ্জীবিত করা, আপনি ওয়াল থেকে শুরু করে সব কিছু নির্মাণ করা, সেখানে আমি প্রথমে বলেছি শিক্ষক নিয়োগ করা, অ্যাওয়ারনেস ক্যাম্প, সত্যিকারের অ্যাওয়ারনেস ক্যাম্প, ড্রাগস অ্যাওয়ারনেস ক্যাম্প, এইচআইভি অ্যাওয়ারনেস ক্যাম্প, যেটা বাস্তবে কার্যকারী হয়, শুধুমাত্র লুপ দেখানো না, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট না, শুধুমাত্র হ্যাঁ আমরা করেছি হয়ে গেছে ফটো তুলে চলেছি এটা না। যদি সে সঠিক পরিমাণে আজকে যদি গ্রামে গঞ্জে পাহাড়ে গিয়ে যদি সত্যিকারে আমরা সেই আগের পুনরুদ্ধারে শিক্ষাকে ফিরিয়ে নিতে চাই, অবশ্যই আমাদের অ্যাওয়ারনেস খুব দরকার। বিদ্যালয়গুলিতে সেই আগের মতো মিড ডে মিলের ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করা, শিক্ষক নিয়োগ করা, প্রত্যেকটি সাবজেক্ট বিষয়ে শিক্ষক নিয়োগ করা, মেরিট অ্যাওয়ার্ডের সঠিক সময়ে প্রদান করা, গরিব অংশের ছাত্রছাত্রীদেরকে হোস্টেলে নিয়ে আসা, কারণ হোস্টেলে থাকা খাওয়া ব্যবস্থাপনা যদি আবার বৃদ্ধি করা যায় সে সরকারিভাবে, বেসরকারি ভাবে না করে সরকারের সহযোগিতা যাতে আর বৃদ্ধি করিয়ে দেওয়া, ছাত্রছাত্রীদেরকে সময়ের মধ্যে স্কলারশিপ প্রদান করা, স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করা, এই বিষয়গুলো যদি থাকে, ওভারঅল সরকার স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে যদি এডিসির শিক্ষা ব্যবস্থা পরিচালনা করতে চান বা তাদের করার ইচ্ছুক থাকে, তাহলে আমি মনে করি অন্তত তাদের সহৃদয়বান হয়ে সেখানে প্রচুর পরিমাণে আমাদের ট্রাইবাল অংশের ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদেরকে নিয়োগ করে সে বিদ্যালয়গুলিকে পুনরুজ্জীবিত করলে পরে শিক্ষার সে বেহাল অবস্থা পুনরুজ্জীবিত হওয়ার পুরোপুরিভাবে সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।
ওকে, অসংখ্য ধন্যবাদ সুজিত বাবু আজ সঙ্গে থাকার জন্য, এবং আপনি আপনার অভিযোগ জানালেন এবং অবশ্যই সমাধানের পথও আপনি বলে দিলেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এডিসি গঠন হবার পর ত্রিপুরার পাহাড়ে উন্নয়নের নামে বিগত 42 বছর ধরে শুধুই কি ঢাকের বাজনা বাজলো, নাকি আসলেই কিছু কাজ হচ্ছে? যদি হয় তাহলে সেই উন্নয়ন কার হচ্ছে আর কারা বঞ্চিত হচ্ছে? আজকের আলোচনায় স্পষ্ট যে পাহাড়ে শিক্ষার সংকট শুধুই পরিসংখ্যানের বিষয় নয়, এটা একেবারে বাস্তব এবং প্রতিদিনের জীবন ঘনিষ্ঠ সমস্যা। শিক্ষক নেই, ক্লাসরুম নেই, সুযোগ নেই, আর কর্মসংস্থান তো অনেক দূরের কথা। ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে টিএসইউ নেতা সুজিত বাবু যেসব প্রশ্ন তুলে ধরলেন সেগুলো অবশ্যই প্রশাসনের গভীর মনোযোগ দাবি করে। তবে একই সঙ্গে ছাত্র সংগঠনেরও দায়িত্ব আন্দোলনের পাশাপাশি বিকল্প এবং গঠনমূলক রূপরেখা দেওয়া। তাই এই সমস্যাগুলোর নিরসনে আগামী দিনে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।